Bismillahirrahmanirrahim. How are you, my dear students? Hope all of you are fine. তোমাদের নিশ্চয়ই মনে আছে বিগত দিনে আমরা ছন্দে ছন্দে প্রিপোজিশনের কিছু নিয়ম শিখেছিলাম, কিছু ব্যবহার আমরা দেখেছিলাম এবং শিখেছিলাম। আজকে আমরা জোড়ায় জোড়ায় প্রিপোজিশনের কিছু নিয়ম শিখব। একই শব্দ প্রিপোজিশনের ভিন্নতার কারণে অর্থ পাল্টে যায়, অর্থের ভিন্নতা পরিলক্ষিত হয় এবং ভিন্ন পরিস্থিতিতে এটি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যখন চ্যাপ্টারটা আমরা দেখি তখন আমাদের অনেক ভয় পেয়ে যেতে হয় যে এতগুলো প্রিপোজিশন আমি কিভাবে রপ্ত করব। কিন্তু আমরা যদি এগুলো একটু টেকনিক্যালি নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এগুলো যদি আমরা একটু রিঅর্গানাইজ করে নিই, জোড়ায় জোড়ায় আমরা শিখি, তাহলে আমাদের পার্থক্য করাটা, অর্থ বোঝা, অর্থের পার্থক্য করা এবং ব্যবহার সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করাটা অনেক সহজ, অনেক সুন্দরভাবে আমরা এটি ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা, আজকে আমরা জোড়ায় জোড়ায় প্রিপোজিশনের ব্যবহার শিখব। আমরা দেখব একই শব্দ ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। চলো আমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাই, আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে জোড়ায় জোড়ায় প্রিপোজিশন রপ্তকরণ। বন্ধুরা দেখো, প্রথমে আমি এক জোড়া প্রিপোজিশন লিখেছি অ্যাভয়েড বাই। অ্যাভয়েডের সাথে যখন বাই প্রিপোজিশনটি যুক্ত হয় তখন অ্যাভয়েড বাই এই শব্দটার বা শব্দগুচ্ছটির অর্থ দাঁড়ায় মেনে চলা। আর যখন একই শব্দ অ্যাভয়েড, এই অ্যাভয়েড শব্দটির সাথে আমি যখন উইথ প্রিপোজিশনটা ব্যবহার করি, অ্যাভয়েড উইথ হয়, তখন এটির অর্থ হয়ে যায় সঙ্গে থাকা বা বাস করা। তাহলে দেখো, অ্যাভয়েড একই শব্দ, এটার সাথে বাই যুক্ত হওয়ার কারণে অর্থটি হয়ে যায় মেনে চলা, মান্য করা। আর অ্যাভয়েড শব্দটির সাথে উইথ প্রিপোজিশনটি যুক্ত হওয়ার কারণে এটার অর্থ দাঁড়িয়ে যায় সঙ্গে থাকা বা বাস করা। চলো এক্সাম্পল দেখি। দ্যাট উইল হেল্প আস মোর। উই শুড অ্যাভয়েড বাই আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে অ্যাভয়েড বাই মান্য করা অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে অ্যাভয়েড উইথ সঙ্গে থাকা, হি অ্যাভয়েডস উইথ মি। সে আমার সঙ্গে থাকে বা সে আমার সঙ্গে বসবাস করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভয়েড শব্দটির সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থে এটি ব্যবহৃত হচ্ছে। চলো আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। অ্যাবাউন্ড ইন। এখানে আমি অ্যাবাউন্ডের সাথে ইন প্রিপোজিশন যুক্ত করেছি। অ্যাবাউন্ডের সাথে ইন প্রিপোজিশন যুক্ত করার কারণে কি হয়েছে বন্ধুরা? অর্থ হয়েছে প্রচুর পরিমাণে থাকা, অর্থাৎ অনেক পরিমাণে মজুদ থাকা। আর অ্যাবাউন্ড একই শব্দ, এটির সাথে যখন আমি উইথ প্রিপোজিশনটা যুক্ত করেছি তখন অর্থটা পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ালো পূর্ণ থাকা। চলো এক্সাম্পল দেখি। অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, ফিশ অ্যাবাউন্ড ইন দ্য পদ্মা। আর যখন অ্যাবাউন্ড উইথ পূর্ণ থাকা, দ্য পদ্মা অ্যাবাউন্ড উইথ ফিশেস। আশা করি বুঝতে পেরেছো যে প্রিপোজিশনে ভিন্ন ভিন্ন প্রিপোজিশনের কারণে ভিন্ন ভিন্ন অর্থে একই শব্দ ব্যবহার হচ্ছে। আমরা এখন 3 নাম্বার প্রিপোজিশনটা দেখব, অ্যাকোমোডেট। এই অ্যাকোমোডেট শব্দটির সাথে আমি যখন টু প্রিপোজিশন ব্যবহার করেছি তখন এটির অর্থ, অ্যাকোমোডেট এই শব্দগুচ্ছের অর্থ দাঁড়িয়েছে অথবা এই ফ্রেজটির অর্থ দাঁড়িয়েছে খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো, মিলে যাওয়া, অভিযোজন করা, যেটাকে আমরা বলতে পারি। এক্সাম্পল, ইউ শুড অ্যাকোমোডেট ইউর সেলফ টু এনি সার্কামস্টান্সেস। আর যখন অ্যাকোমোডেট একই শব্দ, একই শব্দের সাথে আমি উইথ প্রিপোজিশনটি যুক্ত করেছি তখন এটির অর্থ হয়ে গেছে সাহায্য করা, হেল্পিং, অ্যাসিস্ট। হ্যাঁ, অ্যাকোমোডেট সাহায্য করা। হি অ্যাকোমোডেটেড মি উইথ অ্যা লোড। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেট একটি শব্দ, এই শব্দটির সাথে যখন টু প্রিপোজিশন যুক্ত হয়েছে তখন অর্থ দাঁড়িয়েছে খাপ খাওয়ানো। অ্যাকোমোডেট একই শব্দ, এটির সাথে যখন উইথ প্রিপোজিশন যুক্ত হয়েছে তখন এটির অর্থ দাঁড়িয়েছে সাহায্য করা, হেল্পিং, অ্যাসিস্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, 4 নাম্বার পেয়ারে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট শব্দটির সাথে যখন টু প্রিপোজিশন
যুক্ত হয়েছে তখন অ্যাকাউন্ট টু এই ফ্রেজটির অর্থ দাঁড়িয়েছে কারো নিকট কৈফিয়ত দেওয়া। আবার অ্যাকাউন্ট একই শব্দ, এই শব্দটির সাথে যখন ফর প্রিপোজিশনটি যুক্ত হয়েছে, অ্যাকাউন্ট ফর হয়েছে, তখন এটির অর্থ দাঁড়িয়েছে কোনো কিছুর জন্য কৈফিয়ত দেওয়া। দেখো এক্সাম্পল, অ্যাকাউন্ট টু, উই আর অ্যাকাউন্ট টু আল্লাহ ফর আওয়ার ডিডস। অ্যাকাউন্ট ফর, উই আর অ্যাকাউন্ট ফর আওয়ার রেসপন্সিবিলিটি টু আওয়ার অথরিটি। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট এই শব্দটির সাথে যখন টু প্রিপোজিশন যুক্ত হয়েছে তখন অর্থ দাঁড়িয়েছে কারো নিকট কৈফিয়ত দেওয়া, এবং অ্যাকাউন্ট এই শব্দটির সাথে যখন ফর প্রিপোজিশন যুক্ত হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি এটির অর্থ দাঁড়িয়েছে কোনো কিছুর জন্য কৈফিয়ত দেওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 5 নাম্বার এক্সাম্পলটি দেখব, অ্যাগ্রি। এই অ্যাগ্রি শব্দটির সাথে যখন টু প্রিপোজিশন যুক্ত হয়েছে, অ্যাগ্রি টু একটা ফ্রেজ তৈরি হয়েছে। এই ফ্রেজটির অর্থ দাঁড়িয়েছে কোনো প্রস্তাবে রাজি হওয়া। আবার একই শব্দ এই অ্যাগ্রি শব্দটির সাথে যখন উইথ প্রিপোজিশনটি যুক্ত হয়েছে তখন এটির অর্থ দাঁড়িয়েছে ব্যক্তির সাথে একমত হওয়া। অর্থাৎ আমি যখন অন্য কারোর সাথে কোনো প্রস্তাবে একমত পোষণ করব তখন আমাকে অ্যাগ্রি উইথ প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। আর যখন আমি কোনো বিষয়ে কারোর সাথে একমত পোষণ করব তখন সেখানে আমাকে অ্যাগ্রির সাথে টু প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। দেখো এক্সাম্পল, অ্যাগ্রি টু, আই ক্যানট অ্যাগ্রি টু ইউর প্রপোজাল। আমি তোমার প্রস্তাবের সাথে একমত হতে পারি না। আবার দেখো অ্যাগ্রি উইথ ব্যক্তির সাথে একমত হওয়া, আই অ্যাগ্রি উইথ হিম। আমি তার সাথে একমত। যেহেতু এখানে ব্যক্তির সাথে সেহেতু আমি এখানে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করেছি, আর যেহেতু এখানে বিষয়ের সাথে সেজন্য আমি এখানে টু প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তাহলে আমরা এখান থেকে কি রপ্ত করলাম? আমরা রপ্ত করলাম অ্যাগ্রির সাথে যখন টু প্রিপোজিশন বসবে তখন কোনো বিষয়কে ইন্ডিকেট করবে, আর অ্যাগ্রির সাথে যখন উইথ প্রিপোজিশনটি বসবে তখন কোনো পার্সনকে ইন্ডিকেট করবে। কোনো পার্সনের সাথে একমত হওয়া তখন অ্যাগ্রি উইথ, আর কোনো বিষয়ের সাথে একমত হওয়া, কোনো প্রপোজালের সাথে একমত হওয়া, কোনো সাবজেক্টের সাথে একমত হওয়া তখন অ্যাগ্রি টু। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি আমরা এর পরের পেয়ারটিতে কি আছে, অ্যাংরি। অ্যাংরি এই শব্দটির সাথে যখন ফর প্রিপোজিশনটি যুক্ত হয়েছে তখন অর্থ দাঁড়াচ্ছে কোনো বিষয়ে রাগ করা। আর যখন একই শব্দ অ্যাংরি এই শব্দটির সাথে উইথ প্রিপোজিশনটি যুক্ত হয়েছে তখন অর্থ দাঁড়াচ্ছে ব্যক্তির সাথে, কোনো পার্সনের সাথে রাগ করা। অ্যাগ্রি ফর কোনো বিষয়ে রাগ করা, হি ইজ অ্যাংরি ফর নট গেটিং হেল্প ফ্রম মি। সে আমার থেকে সাহায্য না পাওয়ার কারণে রাগ করেছে। তাহলে তার রাগের বিষয়টা কি? নট গেটিং হেল্প, নট গেটিং হেল্প একটি বিষয়। আর দ্বিতীয় এক্সাম্পল, অ্যাগ্রি উইথ, হি ইজ অ্যাংরি উইথ মি ফর মাই আইডলনেস। আমার অলসতার কারণে সে ব্যক্তির সাথে রাগ করেছে। এখানে আমরা 7 নম্বর এক্সাম্পলটা দেখি, আনসার টু। আনসারের সাথে যখন টু প্রিপোজিশনটি যুক্ত হয়েছে তখন এটির অর্থ দাঁড়িয়েছে প্রশ্নের উত্তর দেওয়া। হি আনসার টু মাই কোয়েশ্চন। আর যখন আনসার এই শব্দটির সাথে ফর প্রিপোজিশন যুক্ত হবে তখন হচ্ছে অবলাইজ বোঝাবে, কোনো কিছুর জন্য জবাবদিহি করা বোঝাবে। উই আর আনসার টু আওয়ার ডিডস টু অলমাইটি আল্লাহ। আমরা আমাদের কাজের জন্য অলমাইটি আল্লাহর নিকট অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম আনসার শব্দটির সাথে যখন ফর প্রিপোজিশন যুক্ত হবে, আনসার ফর হবে, তখন হচ্ছে কোনো বিষয়ে জবাবদিহি করা, কারো কাছে জবাবদিহি করা, আর যখন আনসার টু হবে তখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া। আমরা 6 নম্বর পেয়ার থেকে কী শিখলাম? অ্যাংরির সাথে যখন উইথ যুক্ত হবে তখন কোনো ব্যক্তির সাথে রাগ করা বোঝাবে, এবং অ্যাংরির সাথে যখন ফর বসবে তখন কোনো বিষয়ে রাগ করা বোঝাবে। আমরা এর আগের এক্সাম্পলটি থেকে কি দেখলাম? আমরা দেখলাম অ্যাগ্রি উইথ। অ্যাগ্রি উইথ বলতে কোনো ব্যক্তির সাথে একমত পোষণ করা বোঝাবে, এবং অ্যাগ্রি টু বলতে কোনো বিষয়ের সাথে একমত পোষণ করা
বোঝাবে। আমরা 4 নম্বর পেয়ারটা থেকে কি শিখলাম? 4 নম্বর পেয়ারটা থেকে আমরা শিখলাম অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর বলতে আমরা বুঝবো কোনো কিছুর জন্য কোনো বিষয়ে আমাদের কৈফিয়ত দান করা বা কৈফিয়ত প্রদান করা। আর অ্যাকাউন্ট টু থাকলে কারো নিকট আমাদের কৈফিয়ত প্রদান করা বোঝাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা জোড়ায় জোড়ায় প্রিপোজিশন রপ্ত করুন, ভালোই এনজয় করছো। চলো আমরা দেখি আর কয়েকটি পেয়ার। অ্যাপোলজিস। অ্যাপোলজিস এই শব্দটির সাথে যখন আমি প্রিপোজিশন টু যুক্ত করেছি, অ্যাপোলজিস টু হয়েছে। অ্যাপোলজিস টু এই ফ্রেজটির অর্থ হচ্ছে ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া। আবার একই শব্দ অ্যাপোলজিস, এই অ্যাপোলজিস শব্দটির সাথে আমি যখন ফর প্রিপোজিশন যুক্ত করেছি তখন ভিন্ন অর্থ দাঁড়িয়েছে। তখন অর্থ দাঁড়িয়েছে কোনো কারণে ক্ষমা চাওয়া। চলো এক্সাম্পল দেখি। অ্যাপোলজিস টু দ্য স্টুডেন্ট অ্যাপোলজিস টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসকন্ডাক্ট। ছাত্রটি তার মিসকন্ডাক্টের জন্য প্রিন্সিপাল স্যারের নিকট ক্ষমা চাইল। তাহলে ব্যক্তির কাছে, কার কাছে ক্ষমা চেয়েছে? টু দ্য প্রিন্সিপাল। সেই ক্ষেত্রে আমরা অ্যাপোলজিসের সাথে টু প্রিপোজিশনটি ব্যবহার করব। আর যখন আমরা কোনো বিষয়ে ক্ষমা চাইব তখন আমরা অ্যাপোলজিস শব্দটির সাথে ফর প্রিপোজিশন যুক্ত করতে হবে। দেখো এক্সাম্পল, হি অ্যাপোলজিস্ট ফর হিজ মিসকন্ডাক্ট। এখানে সে কেন ক্ষমা চেয়েছে? ফর হিজ মিসকন্ডাক্ট, তার অভদ্র আচরণের জন্য সে ক্ষমা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে এই পেয়ার থেকে আমরা কি শিখলাম? এই পেয়ার থেকে আমরা শিখলাম যখন ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হয় তখন অ্যাপোলজিসের সাথে টু যুক্ত হয়, আর যখন কোনো বিষয়ে ক্ষমা চাওয়া হয় তখন অ্যাপোলজিস শব্দটির সাথে ফর যুক্ত হয়। বন্ধুরা দেখো পেয়ার নাম্বার 9, অ্যাপেয়ার টু। এই অ্যাপেয়ার শব্দটির সাথে আমি যখন টু যুক্ত করেছি তখন অর্থ দাঁড়িয়েছে প্রতিমন হওয়া। আর একই শব্দ অ্যাপেয়ার, এটির সাথে আমি যখন ইন প্রিপোজিশন যুক্ত করেছি তখন এটির অর্থ দাঁড়িয়েছে প্রকাশিত হওয়া, পাবলিশড হওয়া, ব্রডকাস্ট হওয়া। হ্যাঁ, দেখো এক্সাম্পল, অ্যাপেয়ার টু প্রতিমান হওয়া, ইটস অ্যাপেয়ার টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট। আর অ্যাপেয়ার ইন দ্য নিউজ ইজ অ্যাপেয়ার ইন দ্য ডেইলি স্টার। তাহলে আমরা এখান থেকে এই পেয়ার থেকে আমরা কি শিখলাম? এই পেয়ার থেকে আমরা শিখলাম অ্যাপেয়ার শব্দটির সাথে যখন টু যুক্ত হবে তখন অর্থ দাঁড়াবে প্রতীয়মান হওয়া, আর যখন অ্যাপেয়ার শব্দটির সাথে ইন প্রেপোজিশন যুক্ত হবে তখন অর্থ দাঁড়াবে প্রকাশিত হওয়া। চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই। আমরা পেয়ার নাম্বার 10 দেখি, অ্যাটেন্ড টু। এই অ্যাটেন্ড শব্দটির সাথে এখানে টু প্রিপোজিশন যুক্ত হয়েছে, আর সেম অ্যাটেন্ড একই শব্দটির সাথে পরবর্তীতে প্রেপোজিশন অ্যাট যুক্ত হয়েছে। দেখে আমরা অ্যাটেন্ডের সাথে টু প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে কি অর্থ দাঁড়িয়েছে, এবং অ্যাটেন্ডের সাথে অ্যাট প্রিপোজিশন যুক্ত হওয়ার পর কি অর্থ দাঁড়িয়েছে। আমরা অর্থগুলো দেখব এবং আমরা এক্সাম্পলগুলো দেখব। অ্যাটেন্ড টু মানে মনোযোগী হওয়া, পেইং অ্যাটেনশন, পেইং অ্যাটেনশন। এক্সাম্পল, স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু দেয়ার লেসন। ছাত্রদের উচিত তাদের পাঠে মনোযোগী হওয়া। আর অ্যাটেন্ড অ্যাট গমন করা, যোগদান করা। হি ডাজন্ট অ্যাটেন্ড অ্যাট হিজ অফিস ইন টাইম। তাহলে পেয়ার নাম্বার 10 থেকে আমরা কি শিখলাম? পেয়ার নাম্বার 10 থেকে আমরা শিখলাম যখন মনোযোগ দেওয়া বোঝাবে তখন অ্যাটেন্ড শব্দটির সাথে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করব, আর যখন গমন করা, যোগদান করা বোঝাবে, অ্যাটেন্ড করা বোঝাবে তখন অ্যাটেন্ড শব্দটির সাথে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। ঠিক আছে, চলো আমরা নেক্সট একটি পেয়ার আছে দেখা যাচ্ছে, আমরা সেটা দেখি ব্লাইন্ড। ব্লাইন্ড শব্দটির সাথে আমরা অফ যখন প্রিপোজিশন যখন যুক্ত করেছি তখন অর্থ দাঁড়িয়েছে অন্ধ, আনএবল টু লুক। এবং ব্লাইন্ড শব্দটির সাথে আমরা যখন টু প্রিপোজিশন যুক্ত করেছি তখন অর্থ দাঁড়িয়েছে দেখেও না দেখা, অর্থাৎ জেগে জেগে ঘুমানো, বুঝেও না বোঝা, দেখেও না দেখা। ব্লাইন্ড অফ যখন বাস্তবিক অন্ধ হবে কেউ তখন আমরা ব্লাইন্ডের সাথে অফ প্রিপোজিশন ব্যবহার করব, আর যখন দেখেও না দেখার ভান করবে তখন আমরা ব্লাইন্ডের সাথে টু প্রিপোজিশন ব্যবহার করব। চলো আমরা এক্সাম্পল দেখি। ব্লাইন্ড অফ, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই।
তার এক চোখ অন্ধ, সে এক চোখে দেখতে পায় না। আর ব্লাইন্ড টু, হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, সে তার সন্তানের স্নেহে অন্ধ হয়ে গেছে। ছেলের ন্যায় অন্যায় সে বিচার করতে পারছে না। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্যারা নাম্বার 12 দেখি। প্যারা নাম্বার 12 আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ বন্ড। এই বন্ডের সাথে আমরা প্রথমে ইন প্রিপোজিশন যুক্ত করেছি। আমরা যখন ইন প্রিপোজিশন যুক্ত করেছি তখন ফ্রেজটি দাঁড়িয়েছে বর্ন ইন। এই বর্ন ইন ফ্রেজটি কি মিন করে? বর্ন ইন ফ্রেজটি জন্মগ্রহণ মিন করে। আমরা এক্সাম্পল দেখি, আই ওয়াজ বর্ন ইন 1980। আমরা একই শব্দ বর্ন পরবর্তীতে বর্ণের সাথে আমরা অফ প্রিপোজিশন যুক্ত করেছি, তখন নতুন একটি ফ্রেজ তৈরি হয়েছে এবং সেটা হচ্ছে বর্ন অফ। বর্ণ যখন তৈরি হয়েছে তখন এটির অর্থ পাল্টে গিয়েছে। এটির অর্থ দাঁড়িয়েছে কি? জাত বা শ্রেণী। বর্ন অফ এটা দ্বারা জাত বা শ্রেণী বোঝায়। দেখো এক্সাম্পল, হি ওয়াজ বর্ন অফ এ মিডল ক্লাস ফ্যামিলি। তাহলে আমরা এই দুটো এক্সাম্পল থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে যখন জন্মগ্রহণ বোঝাবে তখন বর্ণের সাথে ইন প্রিপোজিশন ব্যবহার করব। আর যখন কোনো শ্রেণী বা ক্লাস বোঝাবো বা উৎস বোঝাবো তখন বর্ণের সাথে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা নেক্সট প্যারাটা দেখি। প্যারা নাম্বার 13। প্যারা নাম্বার 13 আমরা দেখতে পাচ্ছি কেয়ার একটি শব্দ। এই কেয়ারটির সাথে প্রথমে আমরা ফর যুক্ত করেছি। ফর প্রিপোজিশন যুক্ত করার কারণে এখানে একটি ফ্রেজ দাঁড়িয়েছে কেয়ার ফর। কেয়ার ফর এর ফ্রেজটির অর্থ হচ্ছে গ্রাহ্য করা, মান্য করা, গুরুত্ব দেওয়া। আর একই শব্দ কেয়ার, কেয়ারের সাথে পরবর্তীতে আমরা কি ব্যবহার করেছি? অফ প্রিপোজিশনটা ব্যবহার করেছি। তখন নতুন একটা ফ্রেজ তৈরি হয়েছে কেয়ার অফ, এবং সেই নতুন ফ্রেজের একটা নতুন অর্থ আমরা পেয়েছি, সেটা হচ্ছে যত্ন নেওয়া। এই দুটি ফ্রেজ থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যখন গ্রাহ্য করা অর্থ বোঝাবে তখন কেয়ারের সাথে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। আর যখন যত্ন নেওয়া বোঝাবে তখন কেয়ারের সাথে আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করব। ঠিক আছে? দেখে এক্সাম্পল, কেয়ার ফর, হি ডাজন্ট কেয়ার ফর এনিবডি। সে কাউকে গ্রাহ্য করে না। কেয়ার অফ, উই শুড কেয়ার অফ আওয়ার হেলথ। আমাদের উচিত আমাদের স্বাস্থ্যের যত্ন নেয়া। বন্ধুরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর দুটি প্যারা আমরা দেখবো। দেখো প্যারা নাম্বার 14, কনসিস্ট অফ। এই কনসিস্ট শব্দের সাথে প্রথমে আমি অফ প্রিপোজিশনটি যুক্ত করেছি, তখন একটি ফ্রেজ আমরা পেয়েছি, সেই ফ্রেজটি হচ্ছে কনসিস্ট অফ। এবং কনসিস্ট অফ ফ্রেজটির অর্থ হচ্ছে গঠিত হওয়া। আর কনসিস্ট একই শব্দ, এই শব্দটির সাথে আমি যখন ইন প্রিপোজিশন যুক্ত করেছি তখন একটি নতুন ফ্রেজের জন্ম হয়েছে এবং সেই ফ্রেজটি হচ্ছে কনসিস্টিং। কনসিস্ট অফ প্রিপোজিশন ফ্রেজটির অর্থ হচ্ছে গঠিত হওয়া, এবং কনসিস্টিং ফ্রেজটির অর্থ হচ্ছে নিহিত থাকা, ভেতরে অন্তর্নিহিত থাকা। তাহলে আমরা এই প্যার থেকে কি শিখলাম? যখন গঠিত হওয়া বোঝাবে তখন আমরা কনসিস্টের সাথে অফ প্রিপোজিশনটি ব্যবহার করব, এবং যখন নিহিত থাকা বোঝাবে তখন আমরা কনসিস্টের সাথে ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে আমাদেরকে আরও ক্লিয়ার হতে পারবো বিষয়গুলো সম্পর্কে। কনসিস্ট অফ দ্য কমিটি ইজ কনসিস্ট অফ 10 মেম্বার্স। কমিটিটি 10 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে। কনসিস্টিং, ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। বন্ধুরা, লাস্ট একটি প্যারা আমরা দেখতে পাচ্ছি ডিল। এই ডিল শব্দের সাথে আমরা যখন ইন প্রিপোজিশন যুক্ত করেছি তখন একটি নতুন প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়েছে, এবং সেই ফ্রেজটির অর্থ হচ্ছে ব্যবসা করা। আর যখন এই ডিল একই শব্দের সাথে আমি উইথ প্রিপোজিশন ব্যবহার করেছি বা উইথ প্রিপোজিশন যুক্ত করেছি তখন এটির অর্থ দাঁড়িয়েছে নতুন একটি অর্থ, আচরণ করা। ডিল ইন মানে ব্যবসা করা, আর ডিল উইথ মানে আচরণ করা। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম যখন আমরা ব্যবসা করে বোঝাবো তখন ডিলের সাথে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। আর যখন আমরা ডিল দ্বারা কোনো আচরণ বোঝাবো তখন আমরা ডিলের সাথে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। চলো এক্সাম্পলগুলো দেখি। ডিল ইন, হি ডিলস ইন রাইস। Deal with, he doesn't know how to deal with a gentleman. ওকে বন্ধুরা, আশা করি জোড়ায় জোড়ায় প্রিপোজিশন রপ্ত করতে আজকে তোমরা অনেক বেশি
আনন্দ পেয়েছো এবং তোমরা সহজে প্রিপোজিশন ব্যবহার করার যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যেহেতু আমি এটা কম্পারেটিভলি মানে কোন অর্থে কোন প্রিপোজিশনটি ব্যবহার হয় আলাদা আলাদা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবে, আমার ক্লাসটি এনজয় করবে, পারলে বারবার দেখবে, মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখলে নিশ্চয়ই এই বিষয়টি তোমাদের ভেতর আসবে। আশা করি তোমাদের সকলের সুস্বাস্থ্য, সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং অতি সত্বর আমাদের দেশ থেকে তথা সমগ্র বিশ্ব থেকে করোনা নামের যে মহামারীতে আমরা আক্রান্ত হয়ে আছি সেই মহামারী থেকে মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।